কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আমরা হচ্ছে মেডিস্কোরের পক্ষ থেকে আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আসছি তোমাদের জন্য। আমরা আজকে পড়াবো হচ্ছে তোমার বৃক্ক চ্যাপ্টারের, এটা হচ্ছে নেফ্রন পড়াবো, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা আজকে যেটা বলতেছি বৃক্কের সূক্ষ্ম গঠন, মানে বৃক্ককে তুমি যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখো তাহলে তুমি কি দেখতে পারবা, ঠিক আছে? বৃক্ককে যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখো তাহলে তুমি নেফ্রন দেখতে পারবা। এই নেফ্রনকে আরেকটা নামে ডাকা হয়, দেখো এটাকে আমরা বলতে পারি বৃক্কের গঠন ও কার্যিক একক। বৃক্কের গঠন ও কার্যিক বা কার্যকরী একক, বুঝতে পারছো? দেখো তাহলে বৃক্কের গঠন আর কার্যকরী একক আমরা কাকে বলতে পারি? আমরা হচ্ছে নেফ্রনকে বলতে পারি। তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে নেফ্রন। এখন এখানে খেয়াল করো, এই যে নেফ্রন কয়টা আছে আমাদের বডিতে, নেফ্রন সাধারণত কয়টা আছে এটা একটু সংখ্যাটা আমাদের জানতে হয় এমসিকিউর জন্য। তো নেফ্রনের কথা যদি বলি, নেফ্রনের সংখ্যা, নেফ্রনের সংখ্যা হচ্ছে তোমার মূলত প্রতি বৃক্কে, দেখো প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ, 10 থেকে 12 লাখ, ঠিক আছে? এখন তোমাকে একটা প্রশ্ন করা হয় যে মানুষে কয়টা নেফ্রন আছে, তোমরা বলে দাও 10 থেকে 12 লাখ। আচ্ছা, যে 10 থেকে 12 লাখ বলো, ওর কি বৃক্ক একটা? মানুষের বৃক্ক কি দুইটা না? তাহলে ডাবল বলবা না, ঠিক আছে? তাহলে যদি তোমাকে আমি বলি মানুষের ক্ষেত্রে কয়টা নেফ্রন আছে, মানুষের ক্ষেত্রে মানে বোথ কিডনি, দুইটা কিডনি ডাবল হয়ে যাবে, 20 থেকে 24 লাখ নেফ্রন আছে। তা আশা করি বুঝতে পারছো আমাদের নেফ্রনের সংখ্যাগুলা। এখন এই নেফ্রনটাকে জানার জন্য আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। নেফ্রনের মধ্যে কি কি আছে খেয়াল করো, আমি নেফ্রনকে দুইটা ভাগে ভাগ করলাম। যে নেফ্রনের মধ্যে একটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল আছে, রেনাল কর্পাসল, একটা অংশকে আমরা বলতে পারি রেনাল কর্পাসল, আর আরেকটা অংশকে আমরা বলতে পারি রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল, ঠিক আছে? দেখো নামের মধ্যে টিউব আছে, তার মানে এইটা হচ্ছে টিউবের মতো অংশ বা নালীর মতো অংশ। এবং ছবি যখন আমি তোমাদের কাইকে দেখাবো তখন দেখবা এটা একটা নালীর মতো অংশ। আমি মনে রাখতাম কিভাবে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি মনে রাখতাম এইটা হচ্ছে তোমার নালী আর এইটা হচ্ছে তোমার থলি, ঠিক আছে? তাহলে একটা নালী একটা থলি, যখন ছবি আঁকবো তখন আরো ভালো বুঝতে পারবা। খেয়াল করো, এই যে রেনাল কর্পাসল, এটা আবার দুইটা জিনিস নিয়ে গঠিত। কি কি? রেনাল কর্পাসলের মধ্যে তোমার হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, তারপরে আর কি আছে? আর আছে হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, ঠিক আছে? এখন হয়তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে, বাট আমি যখন একে দেখাবো তখন আরো ভালো বুঝবা। খেয়াল করো, রেনাল টিউবিনের মধ্যে টোটাল হচ্ছে 3টা অংশ আছে। তা আমরা বলতে পারি, বাংলায় বলতে পারি নিকটবর্তী, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, ঠিক আছে? তো এটাকে ইংলিশে কি বলা যায় এটি একটু আমাদের জানতে হবে। এটাকে ইংলিশে বলা হয় পিসিটি, ঠিক আছে? পিসিটি মানে কি? পিসিটি মানে হচ্ছে প্রক্সিমাল, প্রক্সিমাল কনভুলেটেড, কনভুলেটেড টিউবিউল, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, ঠিক আছে? তাহলে নিকটবর্তী মানে হচ্ছে প্রক্সিমাল, এই জন্য বলছি পিসিটি। তারপরে দেখো এটার পরে কি আছে, এটার পরে আছে হচ্ছে হেনলির লুপ, হেনলির লুপ, ঠিক আছে? তারপরে আর কি আছে, আরেকটা অংশ আছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে, একটা যদি নিকটবর্তী হয় তাহলে আরেকটা অবশ্যই দূরে থাকবে, তা কি বলবা? দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে এটাকে আমরা কি নামে ডাকতে পারি? এটাকে আমরা ডাকবো হচ্ছে ডিসিটি, ওকে? তাহলে প্রক্সিমাল মানে যদি তোমার কাছে হয়, তাহলে ডিস্টাল মানে হচ্ছে তোমার দূরে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিস্টাল কনভুলেটেড, কনভুলেটেড টিউবিউল, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি তোমার হচ্ছে নেফ্রনের গঠনটা জানতে পারছি। তো একটা নেফ্রনের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নালী, একটা হচ্ছে থলি। ওকে, থলির মধ্যে কি আছে? বোম্যান্স ক্যাপসুল আছে আর গ্লোমেরুলাস আছে। আর নালীর মধ্যে কি আছে? পিসিটি আছে, হেনলির লুপ আছে, আর হচ্ছে ডিস্টাল টিউবিউল আছে, মানে দূরবর্তী নালিকা আছে। এখন আসো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে পড়বো, ঠিক আছে? আমরা প্রথমে পড়বো হচ্ছে রেনাল কর্পাসল। তো রেনাল কর্পাসল জিনিসটা দেখতে কেমন এটা একটু দেখো। আমি যে বারবার বলছি থলির মতো দেখা যায়, এটা কি আসলেও থলি কিনা আমরা একটু দেখি। খেয়াল করো তো কিভাবে লিখবা রেনাল কর্পাসল, তোমাদের আঁকতে হয়, তুমি এরকম ভাবে আঁকবা। এইটা হচ্ছে তোমাদের রেনাল কর্পাসল, এইটা হচ্ছে রেনাল কর্পাসল, ওকে? তাহলে রেনাল কর্পাসলের মধ্যে প্রথমটা বলছিলাম ক্যাপসুল, দেখো এটা ক্যাপসুলের মতো অংশ হয়েছে না? এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ওকে? এর ভিতর দিয়ে যে কিছু রক্তনালী প্রবেশ করে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার গ্লোমেরুলাস, ঠিক আছে? এই দেখো এটা রক্তনালীর ভিতরে প্রবেশ করলো।
প্রবেশ করে আলটিমেটলি কি বের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো এখানে এটা হচ্ছে তোমার কি গ্লোমেরুলাস, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্লোমেরুলাস, এর ভিতরে কৈশিক জালিকা থাকতে পারে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে মেনলি গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাসের ভিতরে একটু ভালো মতো খেয়াল করো, যেই রক্তনালীটা প্রবেশ করতেছে, অবশ্যই লাল কালার দিয়ে আঁকছে মানে ধমনী, তাহলে যেটা প্রবেশ করে তাকে আমরা বলি হচ্ছে অ্যাফারেন্ট। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট, ঠিক আছে। ইংলিশে মানে ইংরেজি ওয়ার্ডের মধ্যে এ কি সবার আগে আসে না? তাহলে এ হচ্ছে শুরু, তাহলে অ্যাফারেন্ট ধমনী, ঠিক আছে, এটা হচ্ছে কি শুরু। অ্যাফারেন্ট ধমনী দিয়ে হচ্ছে তোমার শুরু মানে প্রবেশ করতেছে। ওকে, তাহলে যেটা বের হচ্ছে এটার নাম হচ্ছে তোমার ইফারেন্ট, এটার নাম হচ্ছে ইফারেন্ট। তাহলে আসলে আমি এটা লিখে দিই, এটার নাম হচ্ছে ইফারেন্ট। ইফারেন্ট মানে মনে রাখবো হচ্ছে এক্সিট, ইতে কি এক্সিট মানে বের হচ্ছে। এখন একটু ভালো মতো খেয়াল করো, অ্যাফারেন্ট নালীর লুমেনটা দেখছো অনেকখানি বড়, বাট ইফারেন্ট নালীর লুমেনটা কিন্তু হচ্ছে ছোট। তোমরা মনে করতে পারো আকারে ডিফেক্ট হয়েছে, না, এইটাই এরকমই থাকে। অ্যাফারেন্ট নালীটা হচ্ছে বড় থাকে আর ইফারেন্ট নালীটা হচ্ছে ছোট থাকে। তাহলে যতটুকু রক্ত প্রবেশ করতেছে, বড় নালী দিয়ে রক্ত বেশি প্রবেশ করে আর ছোট নালী দিয়ে রক্ত কম বের হইতে পারে। তাহলে আলটিমেটলি রক্তগুলো কোথায় জমা থাকতেছে? রক্তগুলো প্রেসার দিচ্ছে কোথায়? এই গ্লোমেরুলাসের ভিতরে না। এই জন্য সবসময় মনে রাখবা গ্লোমেরুলাসে অলওয়েজ কি থাকে? উচ্চ রক্তচাপ থাকে। এটা মাথায় রাখবা, গ্লোমেরুলাসে গ্লোমেরুলাসে সর্বদা উচ্চ রক্তচাপ থাকে, সর্বদা উচ্চ রক্তচাপ থাকে। ওকে, তাহলে এই যে উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপটা এখানে থাকে, তাহলে এই প্রেশার দিবে ফ্লুইডগুলোকে বাইরে আসার জন্য। আমরা একটু দেখি যে আগে আমরা তাহলে এটা পড়লাম কি গ্লোমেরুলাস পড়ে ফেলছি, লাল কালার দিয়ে গ্লোমেরুলাস, একটা অ্যাফারেন্ট ধমনী একটা ইফারেন্ট ধমনী, এখানে কি থাকে? উচ্চ রক্তচাপ যাবে। তাহলে আমাদের এটা মোটামুটি পড়া হয়েছে। এখন আসলে বোম্যান্স ক্যাপসুলটা পড়ি। বোম্যান্স ক্যাপসুলের মধ্যে খেয়াল করো যে এটা হচ্ছে ভিতরের লেয়ার। তো ভিতরের লেয়ারটা আমি একটা কোষ আঁকতেছি, একটি স্পেশাল টাইপ অফ কোষ থাকে। এই যে ভিতরের লেয়ারে যে স্পেশাল টাইপ অফ কোষ, এটাকে আমরা বলি হচ্ছে পোডোসাইট। আমরা একটু পরে লিখে দিব। আর এটা কি বাইরের লেয়ার? তো বাইরের লেয়ারে একটা কোষ থাকে, মানে এটা এপিথেলিয়াম থাকে, এটা হচ্ছে তোমার চ্যাপ্টা, আইসের মতো, বুঝতে পারছো? এটা হচ্ছে আইসের মতো, এটা হচ্ছে আইসাকার এপিথেলিয়াম থাকে বা স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, মাছের আইসের মতো দেখা যায়। ওকে, তাহলে এখন আসো, তাহলে অবশ্যই কোষের চিহ্নগুলো দিয়ে নিবা। এটা হচ্ছে বাইরের দিকের স্তর, যেটা আমি নীল কালি দিয়ে আঁকছি, আর যেটা কালো কালি দিয়ে লিখছি ওটা হচ্ছে আমাদের ভিতরের স্তর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুলের দুইটা অংশ, একটা হচ্ছে তোমার বাইরের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ। আমরা আগে লিখি, দেখো খেয়াল কর, এই যে নীল কালি যেটা, এটা কি? এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে বাইরের স্তর। আচ্ছা, বাইরের স্তরকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার বলতে পারি, প্যারাইটাল স্তর, প্যারাইটাল প্যারাইটাল স্তর। ওকে, আর যেটা ভিতরের স্তর এটাকে আমরা কি বলতে পারি? ভিসেরাল স্তর, ভিতরে মানে ভিসেরাল। আচ্ছা, প্যারাইটাল তো বাইরে, বাইরের লেয়ারে কি থাকে বলছে, কিন্তু বাইরে কি থাকে বলো তো? বাইরে থাকে হচ্ছে তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়াম, ঠিক আছে। তাহলে এখানে পড়বো হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস বা বাংলায় বলতে পারো আইসাকার এপিথেলিয়াম, আইসাকার এপিথেলিয়াম থাকে। ওকে, আর তারপরে আসো আমরা যদি যাই ভিতরের দিকে যাই, দেখো তো ভিতরের দিকে এটা কি? এই যে ভিতরের দিকে কি থাকে? ভিতরের দিকে থাকে হচ্ছে তোমার ভিতরের লেয়ার, বা আমরা এটাকে কি বলতে পারি? ভিসেরাল লেয়ার বা ভিসেরাল স্তর। ভিসেরাল স্তরে একটা স্পেশাল কোষ থাকে যাকে আমরা কি বলি? পোডোসাইট কোষ, যাকে আমরা কি বলি? পোডোসাইট কোষ। ওকে, পোডোসাইট কোষ থাকে। এই কোষটা স্পেশাল টাইপ অফ কোষ। তোমাকে পরীক্ষা আসে যে পোডোসাইট কোষটা কোথায় পাওয়া যায়? পোডোসাইট কোষটা পাওয়া যায় হচ্ছে তোমার কোথায়? এই নেফ্রনের মধ্যে পাওয়া যায়। নেফ্রনের কোথায় পাওয়া যায়? বোম্যান্স ক্যাপসুলে পাওয়া যায়। বোম্যান্স ক্যাপসুলে কোন লেয়ারে পাওয়া যায়? ভিতরের লেয়ারে পাওয়া যায়। শেষ। এখন দেখো দুইটা স্তরের মাঝখানটা ফাঁকা জায়গা আছে, দেখছো? দুইটা স্তরের মাঝে কিন্তু ফাঁকা জায়গা আছে, খেয়াল করছো? এই যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাপসুলার স্পেস। এটাকে আমরা বলতে পারি ক্যাপসুলার স্পেস, ঠিক আছে। দুইটার স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে হচ্ছে ক্যাপসুলার স্পেস। এখন চিন্তা করে আসো, তাহলে আমরা মোটামুটি পড়ে ফেলছি। আর বোম্যান্স ক্যাপসুলটা দেখতে কার মতো? এটা পেয়ালার মতো না? এটা আমরা বলে দিই, টোটালটা দেখতে হচ্ছে কার মতো? এটা দেখতে হচ্ছে এটা পেয়ালার মতো। ওকে, এটা দেখতে হচ্ছে পেয়ালার মতো। আচ্ছা, এখন আসো, অবশ্যই দ্বিস্তরী, দুইটা স্তর না, যে দুইটা স্তর বলছে এই জন্য দেখবা বইয়ের মধ্যে লেখা আছে দ্বিস্তরী পেয়ালার মতো অংশ, এটা কি? বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো আমার রক্তটা পাস করতেছে কি রক্তনালীর ভিতর দিয়ে? প্রথমে মনে করবা প্রতি মিনিটে
রক্তনালীর ভিতর দিয়ে কতটুকু রক্ত পাস করে? 1200 ml। ভালো করে বুঝো, প্রতি মিনিটে, আমি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো, প্রতি মিনিটে, প্রতি মিনিটে তোমার হচ্ছে রক্ত পরিবাহিত হয় কত ml? 1200 ml। ঠিক আছে, প্রতি মিনিটে রক্ত পরিবাহিত হয়, এখান দিয়ে রক্ত পরিবাহিত হয় কত ml? 1200 ml। আগেই বলছিলাম এর মধ্যে একটা উচ্চ রক্তচাপ কাজ করে। এই যে উচ্চ রক্তচাপের কারণে তোমার এর ভিতর থেকে কিছু তরল, কিছু তরল এটা কি বাইরের দিকে চলে আসে। কোথায় আসতেছে? ক্যাপসুলার স্পেসে জমা হইতেছে। মানে আমি হচ্ছে ফিল্টার করতেছি। মনে করো এখান থেকে রক্তের মধ্যে তো সকল বর্জ্য পদার্থগুলো ঘুরতে থাকে, তাই না? রক্তের মাধ্যমে সকল বর্জ্য পদার্থ ঘুরে। এই বর্জ্য পদার্থগুলা এখান থেকে আমরা হচ্ছে কি কালেক্ট করতেছি। ওকে, এখান থেকে কি করতেছি? কালেক্ট করতেছি, বা এটাকে আমরা বলেছি ফিল্টার করা। এই ফিল্টারটাকে বলেছে আলট্রা ফিল্ট্রেশন। তাহলে দেখো এখান থেকে কত ml রক্ত যাচ্ছিল? 1200 ml রক্ত পরিবাহিত হচ্ছিল। কয় মিনিটে? 1 মিনিটে। পরিবাহিত হওয়ার সময় এখানে উচ্চ রক্তচাপ কাজ করে। এই যে রক্তচাপটা কাজ করতেছে এটার নাম আছে। এই রক্তচাপটার নাম হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক চাপ। হাইড্রোস্ট্যাটিক, হাইড্রোস্ট্যাটিক চাপ। ওকে, এটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ। তো মনে রাখো এই যে হাইড্রোস্ট্যাটিক চাপ, এই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে কিছু বর্জ্য পদার্থযুক্ত তরলগুলা চলে আসে কোথায়? বোমেন্স ক্যাপসুলের মধ্যে। বোমেন্স ক্যাপসুলে কোথায় জমা আসে? চলে আসে হচ্ছে ক্যাপসুলার স্পেসে। তাহলে ক্যাপসুলার স্পেসে কি জমা হইলো? গ্লোমেরুলার ফিল্ট্রেট, মানে ফিল্টার করে যা পাইছে সেগুলো জমা হইতেছে। বুঝতে পারছো? তাহলে এখানে কি জমা হয়? এখানে বলবা হচ্ছে গ্লোমেরুলার, গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হয়। কোথায় জমা হয়? তাইলে বলবা হচ্ছে ক্যাপসুলার স্পেসে জমা হয়, ক্যাপসুলার স্পেসে। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট কোথায় জমা হয়? ক্যাপসুলার স্পেসে জমা হয়। তাহলে একটু ভালো মতো চিন্তা করে এখন কতটুকু গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হয় প্রতি মিনিটে? পরিশ্রুত তরলের কথা যদি বলি, দেখো যদি বলে রক্ত তাহলে বলবা 1200 ml। যদি তোমাকে বলে প্রতি মিনিটে পরিশ্রুত, মানে আমরা ফিল্টার করার পরে পরিশ্রুত তরল, তাইলে বলবো হচ্ছে 125 ml, 125 ml। বুঝতে পারছো? একটু খেয়াল করো যে একটা হচ্ছে রক্ত কথা বলছি, একটা হচ্ছে পরিশ্রুত তরলের কথা বলছি। ভালো মতো মাথায় রাখবে, কিন্তু এমসিকিউ। যদি বলে রক্ত তাহলে কতটুকু বলবা? রক্ত বললে বলবা হচ্ছে তোমার 1200 ml। যদি বলে হচ্ছে পরিশ্রুত তরল তাহলে কতটুকু বলবা? 125 ml। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কি রেনাল কর্পাসল। তাহলে আমি এখানে বলতে পারি, আমি কিসের চিত্র আঁকছি বলো তো? এটা হচ্ছে রেনাল কর্পাসলের চিত্র আঁকছি। তাহলে আবার বলতেছি, এটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল। এটা যখন সিকিউতে আসবে তোমার কিন্তু এগুলা লিখতে হবে, আঁকতে হবে, প্লাস এগুলো লিখতে হবে, মার্কিং করতে হবে। তাহলে আমি যদি রেনাল কর্পাসল, দেখছো জিনিসটাকে একটু থলির মতো দেখতে হইলো না? তাহলে এই যে রেনাল কর্পাসলের কথাবার্তাগুলো বললাম, রেনাল কর্পাসলের ভিতরে দুইটা জিনিস ছিল। এই যে বাইরের যে আবরণ পেয়ালার মতো, এটা ছিল বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের মাঝখানে যে লাল কালার রক্তজালিকাগুলো আছে এগুলো হচ্ছে আমরা বলি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে তোমার 1200 ml রক্ত প্রবাহিত হইতেছিল। সেই প্রবাহিত হওয়ার সময় গ্লোমেরুলাসে একটা উচ্চ রক্তচাপ কাজ করে। এই উচ্চ রক্তচাপের কারণে গ্লোমেরুলাস থেকে কিছু ফিল্টার হয়ে তরল পদার্থ বাইরের দিকে আসে, আইসা কোথায় জমা হয়? জমা হয় ক্যাপসুলার স্পেসে। যেগুলো ফিল্টার করলাম ওইটার নাম কি? গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট কতটুকু জমা হইলো? গ্লোমেরুলার ফিল্ট্রেট প্রতি মিনিটে জমা হয় কতটুকু? 125 ml। এই 125 mlটা আস্তে 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 আরও পরিশ্রুত হবে। কেবল তো আমরা পড়লাম কি রেনাল কর্পাসল। এরপরে এই 125 ml যাবে রেনাল টিউবিউলের কাছে। টিউবিউল থেকে পিসিটি, হেনলি লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল হয়ে যখন পাস করবে তখন প্রতি মিনিটে মূত্র তৈরি হবে মাত্র হচ্ছে 1 ml। প্রতি মিনিটে মূত্র, মূত্র তৈরি হবে মাত্র হচ্ছে 1 ml। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো আমাদের রক্ত প্রবাহিত হইতেছে 1200 ml, ফিল্টার করছি 125 ml, আর এখান থেকে মূত্র পাইতেছি মাত্র 1 ml। তাহলে প্রতি মিনিটে মূত্র তৈরি হচ্ছে 1 ml। তুমি চিন্তা করো প্রতি মিনিটে যদি তোমার 1200 ml এর জায়গায় 125 ml করে মূত্র তৈরি হতো তাহলে তোমার সারাদিন বাথরুমেই থাকা লাগতো। একটু বড় হলে যাবা আর আসবা, যাবা আর আসবা। বুঝতে পারছো? তো এখন এই জন্য প্রতি মিনিটে কিন্তু খুবই কম, মাত্র 1 ml করে মূত্র তৈরি হচ্ছে স্বাভাবিক অবস্থায়। তাহলে তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো। আমি সরে গেলাম। তাহলে এখন হচ্ছে আমরা পড়বো তোমাদের রেনাল কর্পাসল শেষ করছি, এখন আমরা পড়বো হচ্ছে রেনাল টিউবিউল। আসো তাহলে আমরা হচ্ছে এখন মুছে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা এখন জিনিসগুলো মুছে ফেলি। আমরা এখন পড়বো হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের মাধ্যমে আমরা মোটামুটি মূত্রটাও তৈরি করে ফেলবো। তাহলে আসো মূত্রটা কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। এগুলো মুছে ফেললাম সব। তাহলে আসো আমরা এখন পড়বো হচ্ছে রেনাল কর্পাসল তো শেষ, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে রেনাল টিউবিউল। ওকে,
রেনাল টিউবিউল। তাহলে আসলে আমরা হেডিং দিলাম, এখানে হচ্ছে রেনাল টিউবিউল পড়বো। রেনাল টিউবিউলের জন্য সবগুলো আমাদের রাখতে হবে, ভালো মতো বুঝো। আমরা তাহলে এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ পড়ছি হচ্ছে তোমার এই যে দেখো ঠিক আছে, এখানে যেগুলো আঁকছি এটা হচ্ছে তোমার প্রথমে দেখো, এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, এই দেখো খেয়াল করো, আমি এটা ছোট করে রাখবো কারণ এটা আমরা আগে বড় করে আঁকছি। এর ভিতরে কি ছিল? বোম্যান্স ক্যাপসুলের ভিতরে কি ছিল? বোম্যান্স ক্যাপসুলের ভিতরে তোমার হচ্ছে এরকম রক্তনালিকা ছিল, ঠিক আছে। যাই হোক, এরকম ভিতরে রক্তনালিকা ছিল। তো এটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল থেকে যে নালীগুলা তৈরি হয়, রেনাল কর্পাসল থেকে যে নালীগুলা তৈরি হয়, এটা কি? প্রক্সিমাল প্যাচার নালিকা, খুব কাছাকাছি আছে না, এই জন্য এটাকে বলি প্রক্সিমাল প্যাচার নালিকা। এই প্রক্সিমাল প্যাচার নালিকাগুলো থেকে তোমার হচ্ছে একটা হেনলির লুপ তৈরি হয়। এই প্রক্সিমাল প্যাচার নালিকা থেকে একটা হেনলির লুপ তৈরি হয়, ঠিক আছে, হেনলির লুপ। ওকে, এই হেনলির লুপ থেকে এটা হচ্ছে আবার এরকমভাবে প্যাচাইতে থাকে, এটা হচ্ছে আবার এরকমভাবে প্যাচাইতে থাকে। এটা হচ্ছে দূরবর্তী প্যাচার নালিকা। এই দূরবর্তী প্যাচার নালিকাগুলো জায়গা আরেকটা জায়গায় যুক্ত হয়, ঠিক আছে, এরকম আরেকটা জায়গায় যুক্ত হয়। তো যেই জায়গাটায় যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে সংগ্রাহী নালিকা, ঠিক আছে, জাস্ট মূত্রগুলো সংগ্রহ করে। তো আমি প্রত্যেকটা যখন লিখে দিব তখন আরও ভালোভাবে বুঝবা। তো খেয়াল করো, তো আমরা কি কি বললাম এখান থেকে। আচ্ছা, এটা একটু ভালো করে আঁকি, দেখো এটা হচ্ছে তোমার হেনলির লুপ, এটা হচ্ছে তোমার হেনলির লুপ, ইউ আকৃতির লুপ। ওকে, ইউ আকৃতির লুপ, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে হেনলির লুপ। দেখো, তাহলে এখান থেকে খেয়াল করো, এইটুক অংশ, এইটুক অংশ তো আমরা আগেই পড়ছি। এইটুক অংশ আমাদের কি ছিল? এইটুক অংশ ছিল হচ্ছে তোমার রেনাল কর্পাসল। এটার কাহিনী আগেই শেষ, এটা আমরা পড়ে আসছি। রেনাল কর্পাসল, এখানে কি কাজ হয়েছিল? এখানে তোমার হচ্ছে এই যে রক্তনালিকা ছিল, রক্তনালিকা থেকে আমরা কতটুকু মানে কতটুকু তরল পদার্থ কালেক্ট করছি? এখান থেকে 125 ml পরিশ্রুত তরল পদার্থ আসছে। ওকে, 125 ml। তারপরে দেখো এখান থেকে যদি তোমাকে বলি, এই যে আমাদের এগুলো পুরোটা হচ্ছে টিউবিউলের পার্ট, পুরোটা হচ্ছে আমাদের টিউবিউলের পার্ট। ওকে, টিউবুলার পার্ট। খেয়াল করো, এই যে প্রথমটা, এটার নাম কি? এটা একদম খুব কাছে, রেনাল কর্পাসলের খুব কাছে আছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে পিসিটি, মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা। এই যে এটা ইউ আকৃতির ছিল, এটা বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি কি? হেনলির লুপ। এটাকে আমরা বলবো হচ্ছে হেনলির লুপ, ঠিক আছে। আর এটা দেখো দূরে চলে গেছে, এখান থেকে অনেকটা দূরে চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ডিসিটি, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিল বা দূরবর্তী পেঁচানো নালিকা। আর এইটা দেখো, এটা কি? দেখো এই যে 125 ml বলছিলাম, এই 125 ml কিভাবে পাইছিলাম খেয়াল করো তো। এই যে এখানে বলছিলাম রক্তনালী, দেখো রক্তনালী, রক্ত প্রবাহিত হইতেছিল কতটুকু? রক্ত প্রবাহিত হইতেছিল 1200 ml প্রতি মিনিটে। ওই 1200 ml থেকে আমরা কতটুকু কালেক্ট করতে পারছি, ফিল্ট্রেশন করতে পারছি কতটুকু? 125 ml। এই 125 ml রক্ত এখান দিয়ে ঘুরতে, মানে রক্ত তো না, পরিশ্রুত তরল আর কি, এই তরলগুলো এখান থেকে ঘুরতে 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 যখন এখানে আসবে, আলটিমেটলি এখানে হচ্ছে মূত্র তৈরি হয়। আলটিমেটলি এখানে হচ্ছে কি তৈরি হয়? মূত্র তৈরি হয়। এখানে মূত্র তৈরি হয় কয় ml? 1 ml। তাহলে দেখো 1200 ml থেকে 125 ml আসছে, অবশ্যই কিছুটা কি তোমার কমে গেছে। 125 ml থেকে আবার কোথায় মূত্র তৈরি হয়েছে? মাত্র 1 ml। তাহলে এই নালীগুলোর ভিতর দিয়ে যখন আসছে তখন জিনিসগুলো কি পুনরায় শোষণ করছে, ওই 125 ml থেকে আরও বিভিন্ন জিনিস শোষণ করতে 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 124 ml শোষণ করে ফেলছে। করার পরে আলটিমেটলি লাস্টে মূত্র থাকে কতটুকু? 1 ml। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা যদি বলি এই যে পিসিটি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এই যে ডিসিটি, এটাকে আমরা বলি হচ্ছে দূরবর্তী, দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। আর এই দেখো লাস্টের যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে সিটি, সিটি বা কালেক্টিং টিউবিউল, এটাকে আমরা বলি হচ্ছে কালেক্টিং টিউবিউল, ঠিক আছে, সিটি। এটার বাংলাটা হচ্ছে সংগ্রাহী নালিকা, মানে সংগ্রহ করে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে সংগ্রাহী নালিকা, বা সে হচ্ছে কি করতে পারে? সংগ্রহ করতে পারে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো যে আমাদের হচ্ছে এই যে যখন রেনাল কর্পাসল থেকে পরিশ্রুত তরলটা আসতেছিল, ওইখানে কি হয়ে আসছে আমি আগে বলে দিই। এখানে তাহলে কি হয়ে আসছে? এখানে হয়েছে হচ্ছে তোমার আলট্রা ফিল্ট্রেশন। তাহলে একটা কাজ হইলো, এখানে কি হয়েছে বলো তো? এখানে হয়েছে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন মানে মেন কথা ফিল্টার করছি। ওকে, এখন আসো এই আলট্রা ফিল্ট্রেশন থেকে এই জায়গাগুলোর মাধ্যমে 125 ml থেকে 1 ml হয়ে গেছে না? তাহলে এখানে আমি কি করব? শোষণ করব।
এটাকে হচ্ছে পুনরায় শোষণ বলে। কেন পুনরায় শোষণ বলে জানো? যখন তোমরা খাবার খাইছো, খাবারগুলো যখন পেটের মধ্যে গেছে, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র ওইখানে একবার শোষণ হয়েছে না? তাহলে আমাদের বডিতে কিন্তু একবার শোষণ হয়ে গেছে, তাহলে আমি যে আবার আরেকবার শোষণ করতেছি, এই জন্য এটাকে আমরা বলে হচ্ছে পুনঃশোষণ। বুঝতে পারছো? তাহলে এখানে আমি কি বলবো, 2 নাম্বার দিয়ে বললাম, এখানে হচ্ছে কি হবে, পুনঃশোষণ হবে। কি হবে? পুনঃশোষণ হবে। ওকে, এখন দেখো সবচেয়ে বেশি পুনরায় শোষণ হয় কোথায়? সবচেয়ে বেশি পুনরায় শোষণ হয় তোমার হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকার ক্ষেত্রে। কত পার্সেন্ট? এখানে আমরা বলি নির্বাচনমূলক পুনরায় শোষণ হয়, নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটিত হয়। এখানে কত পার্সেন্ট হয়? এখানে বলতে গেলে তোমার হচ্ছে পুরা শোষণের 80%। পুরা শোষণের 80% কোথায় হয়? প্রক্সিমাল প্যাচানো নালিকার ক্ষেত্রে। এখন কোন কোন বইতে 60% দেওয়া আছে। ওকে, তাহলে এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা, এরা কি করতেছে? শোষণ করতেছে নালীগুলোর ভিতরে। ওকে, দেখো এই জায়গাগুলো থেকে, এগুলা থেকে কি করতেছে? নালীগুলোর ভিতর থেকে শোষণ করতেছে। বুঝছো? এগুলোর ভিতরে কি করতেছে? শোষণ করতেছে। এখন কি কি শোষণ করে এটা তোমাকে জানতে হবে। দেখো শোষণ করে কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম বাইকার্বনেট, তারপরে হচ্ছে তোমার গ্লুকোজ, তারপরে হচ্ছে ফসফেট। ঠিক আছে, এইগুলা। তাহলে এই জিনিসগুলা কি শোষণ করতেছে। আর হেনলির লুপ এখান থেকেও শোষণ করে, এখান থেকেও কি শোষণ করে। এখান থেকে কি শোষণ করে? এখান থেকে হচ্ছে তোমার পানি শোষণ করে। এখান থেকে কি শোষণ করে? পানি শোষণ করে। ওকে, এখান থেকে মেইনলি পানি শোষণ করে কোথায়? হেনলির লুপের মাধ্যমে। ওকে, আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল এখান থেকেও কিছু না কিছু শোষণ করে। ওকে, এখান থেকেও মেইনলি কি শোষণ করে জানো? এখান থেকেও পানি শোষণ করে, কিন্তু এখানে ওরা জোর করে শোষণ করে। দেখো আমি বলতে পারি, খেয়াল করো, প্রথমে যদি বলি এটা হচ্ছে তোমার নির্বাচনমূলক পুনঃশোষণ, মানে পিসিটিতে সবচেয়ে বেশি শোষণ করতেছে ওই যে 125 ml, ওইখানে প্রায় 80% বা 60% তরল পদার্থ শোষিত হইতেছে কোথায়? আমার প্রক্সিমাল প্যাচাও নালিকায়। ওইখান থেকে যখন বাকিটুক যাচ্ছে, ওই জায়গা থেকে পানি শোষণ করতেছে কে? হেনলির লুপ। আবার হেনলির লুপ থেকে যখন বাকিটুক তরল পদার্থ গেছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, ওইখান থেকে শোষণ করতেছে কে? তোমার হচ্ছে পানি শোষিত হইতেছে। এখন এইখানে পানিটা শোষণ আর এখানে পানিটা শোষণের মধ্যে পার্থক্য আছে। এখানে একে একে শোষিত হয়। ঠিক আছে, এখানে শোষিত হয় কার মাধ্যমে জানো? অভিস্রবণের মাধ্যমে। এখানে শোষিত হয় অভিস্রবণের মাধ্যমে। ওকে, অভিস্রবণের মাধ্যমে শোষিত হয়। এখানে জোর করে, এখানে এডিএইচ এর মাধ্যমে। এডিএইচ এটা হরমোনের নাম। এডিএইচ মানে কি? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তাহলে এখানে এডিএইচ এর মাধ্যমে পানিটা শোষিত হয়। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে এই যে পিসিটি বলো, তারপরে হেনলির লুপ বলো, ডিসিটি বলো, প্রত্যেকটা জায়গা থেকে কি আমরা হচ্ছে পুনরায় শোষণ করলাম। ওকে, শোষণ করে আলটিমেটলি যেগুলো থাকলো সেগুলো কোথায় চলে আসলো? এগুলো চলে আসলো তোমার হচ্ছে সংগ্রহ করে। কে সংগ্রহ করে? সংগ্রহ করে তোমার হচ্ছে কালেক্টিং টিউবুল বা তোমার হচ্ছে সংগ্রাহী নালিকা। এখন এই যে সংগ্রাহী নালিকা থেকে আলটিমেটলি কি আসে? মূত্র আসে। এখন সংগ্রাহী নালিকা ধর একটা না, একটা সংগ্রাহী নালিকা এই পাশে একটা নেফ্রন যুক্ত হয়েছে, এখান দিয়ে একটা হইতে পারে, এখান দিয়ে একটা হইতে পারে, এখান দিয়ে একটা হইতে পারে, এরকম অনেকগুলো সংগ্রাহী নালিকা থাকতে পারে। বুঝতে পারছো? তো কয়েকটা সংগ্রাহী নালিকা, কয়েকটা সংগ্রাহী নালিকা, কয়েকটি সংগ্রাহী নালিকা মিলে কি গঠন করে জানো? একটা নালী গঠন করে, এটার নাম জানতে হবে। কয়েকটি সংগ্রাহী নালী মিলে গঠন করে হচ্ছে তোমার ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো হচ্ছে পেইড কোশ্চেন। ওকে, তাহলে এগুলো দেখো, আমরা যখন লিভার পড়াইছিলাম তখন বলছিলাম তোমাকে অ্যাম্পুল অফ ভ্যাটার, যখন উইটসাং নালী বলছিলাম অগ্নাশয়ের ক্লাসে বলছিলাম, তুমি আরেকটা পড়ছো ডাক্ট অফ বেলিনি। এমসিকিউতে আসবে ডাক্ট অফ বেলিনি কোথায় পাওয়া যায়, তখন বলবা ডাক্ট অফ বেলিনি নেফ্রনে পাওয়া যায়। ডাক্ট অফ বেলিনি কই থেকে তৈরি হয়, তাহলে বলবা ডাক্ট অফ বেলিনি কি? তোমার সংগ্রাহী নালিকা, অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলিত হয়ে ডাক্ট অফ বেলিনি গঠন করে। বুঝতে পারছো? কোনটা কোথায় পাওয়া যায় এগুলো এমসিকিউতে আসবেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝাইতে পারছি। তাহলে খেয়াল করো, তাহলে আমরা মূত্র তৈরিটা কিন্তু এখন বলতে পারবো। তাহলে আমাদের প্রথমে প্রতি মিনিটে, দেখো আমরা যখন বলতেছি হচ্ছে মূত্র তৈরি, মূত্র তৈরি কিভাবে মূত্র তৈরি করতে, আমরা বলছিলাম না মূত্র তৈরি করতে পারে কে? বৃক্ক। তো বৃক্কের কোন গঠনটা মূত্র তৈরি করতে পারে? নেফ্রন মূত্র তৈরি করতে পারে। এটা কিন্তু সিকিউর জন্য আসবে। দেখো মূত্র তৈরির ক্ষেত্রে তুমি প্রথমে কি লিখবা? প্রতি মিনিটে, দেখো প্রতি মিনিটে, প্রতি মিনিটে রক্ত প্রবাহিত, প্রতি মিনিটে রক্ত প্রবাহিত হয় কতটুকু? 1200 ml। আমরা কিন্তু পড়ছি, এই দেখো, এই যে এখান দিয়ে প্রতি মিনিটে কতটুকু রক্ত প্রবাহিত হয়? 1200 ml রক্ত প্রবাহিত হয়। সেইখান থেকে আমরা কি আলট্রা ফিল্ট্রেশন করছি। এই দেখো কাজের কথা বলছিলাম, রেনাল কর্পাসল কি কাজ করছিল? আলট্রা ফিল্ট্রেশন করছিল। ওকে, তাহলে এখানে কি করছে? আলট্রা ফিল্ট্রেশন করার পরে প্রতি মিনিটে পরিশ্রুত তরল, প্রতি মিনিটে পরিশ্রুত তরল,
এটা হচ্ছে কতটুকু হয়েছে 1200 থেকে 1 লাফে কি 125 ml হয়ে গেছে। ওকে, এটা কিভাবে আসছে? আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে। নিচে লিখে দিচ্ছি এটা কিভাবে আসছে বলো তো। এটা আসছে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে, ফিল্টার করে নিয়ে আসছি। আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে এটা আসছে। ওকে, তারপরে দেখো এই আলট্রা ফিল্ট্রেশনের পরে এখান থেকে কি হয়েছে, এগুলা কি শোষণ হয়েছে না, পুনরায় শোষণ হয়েছে। তাহলে এগুলোর কথা যদি বলি, শোষণ করার পরে আলটিমেটলি মূত্র তৈরি হয়েছে কতটুকু, তাহলে তুমি যদি বলো প্রতি মিনিটে মূত্র তৈরি, তাহলে এই 125 mlটা শোষিত হওয়ার পরে থাকে হচ্ছে মাত্র 1 ml। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে এইভাবে মূত্রটা তৈরি হচ্ছে। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা যদি বলি রেনাল কর্পাসল কি কাজ করতেছে? আলট্রা ফিল্ট্রেশন করতেছে। এই যে নালিকাগুলা কি কাজ করতেছে? এই পুনরায় শোষণ করতেছে। ওকে, আর এই দেখো সংগ্রাহী নালিকাগুলা কি কাজ করতেছে? এটা হচ্ছে 3 নাম্বার কাজ, মনে রাখবা। এটা হচ্ছে তোমার সক্রিয় ক্ষরণ, যে মূত্রটা ক্ষরণ করতেছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সক্রিয় ক্ষরণ। তাহলে দেখো তোমার নেফ্রনের কাজ কিন্তু হয়ে গেছে। খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বলো নেফ্রনের কাজ কি, দেখো নেফ্রনের কাজ কিন্তু তুমি পেয়ে গেছো। নেফ্রন এর কাজ কি? তো নেফ্রনের ইম্পর্টেন্ট যে 3টা কাজ তুমি কিন্তু পেয়ে গেছো। নেফ্রন সর্বপ্রথম কি করলো বলো তো? সর্বপ্রথম আলট্রা ফিল্ট্রেশন করলো, আলট্রা ফিল্ট্রেশন। ওকে, আলট্রা ফিল, এখন বলতে পারো ভাই আলট্রা ফিল্ট্রেশন কে করছে? আরো ভালো করে বলে দিই, আলট্রা ফিল্ট্রেশন করছে হচ্ছে তোমার বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলার। আমি একসাথে লিখি রেনাল কর্পাসল। ঠিক আছে, রেনাল কর্পাসল। তাহলে রেনাল কর্পাসল অংশটা তোমার কি করছে? আলট্রা ফিল্ট্রেশন করছে। ওকে, তারপরে যদি বলি এরপরে কি করছে, এরপরে হচ্ছে পুনঃশোষণ করছে, পুনঃশোষণ। ওকে, পুনঃশোষণটা কে করছে? এটা হচ্ছে তোমার পিসিটি পুনরায় শোষণ করছে, তারপরে হেনলির লুপ করছে, আর হচ্ছে ডিসিটি পুনরায় শোষণ করছে। এরপরে যদি তোমাকে বলি সক্রিয় ক্ষরণ, মূত্রটা ক্ষরণ করছে, তাহলে সক্রিয় ক্ষরণ কে করছে? সক্রিয় ক্ষরণ করছে তোমার হচ্ছে সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা। দেখছো? তাহলে এগুলো সব কিসের পার্ট? এগুলো আমার নেফ্রনের পার্ট না? তাহলে দেখো নেফ্রনের কাজগুলো কিন্তু হয়ে গেছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে নেফ্রনের এই জিনিসটা কিন্তু তোমাদের সিকিউতে আসবে, এটা গতে আসতে পারে অথবা ঘতে আসতে পারে সিকিউর জন্য। তাহলে যতটুকু লিখছি এইটা তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি নেফ্রনের কথাগুলা বলছি। তাহলে এখন আসো আমরা হচ্ছে এর পরের ক্লাসগুলোতে আমরা নেফ্রন থেকে মূত্র তৈরি করতে পারছি, তো মূত্রর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকে সেকেন্ড ক্লাস ছিল এই চ্যাপ্টারের। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমাকে জানাবা যে তোমাদের কি কি ক্লাস লাগবে, আমি সেগুলো তোমাদের হচ্ছে ইউটিউবে ফেসবুকে দিয়ে দিব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।